আয়নাঘর কি, কেন তৈরি করা হয়েছে, এখানে কি করা হতো? আয়নাঘর কারা পরিচালনা করতেন? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জন বন্দী রাখা সম্ভব। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘর থেকে 3 জন বন্দী বেরিয়ে আসে। এরপর বহু মানুষ হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজে ঢাকার কচুক্ষেতে অবস্থিত ডিজিএফআই ভবনের সামনে জড়ো হতে থাকে। তাদের ধারণা আরও অনেক বন্দী এখানে আটক রয়েছে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে আয়নাঘরের গেট খুলে তন্ন তন্ন করে খুঁজে, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এরপর হারিয়ে যাওয়া মানুষের স্বজনেরা দাবি করেন আয়নাঘরের মতো ডিবি অফিসেও বন্দি কক্ষ রয়েছে, সেখানে হয়তো অনেক বন্দী থাকতে পারে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডিবি অফিসের বন্দি কক্ষগুলোও খোঁজ করেন, তবে সেখানেও কাউকে পাওয়া যায়নি। 14ই আগস্ট 2022-এ নেত্র নিউজ, একটি সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল, একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে অভিযোগ করেছিলেন যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটকে নির্যাতন করছে। সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছিলেন। সেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। নেত্র নিউজের বিশদ প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার 2 ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। কারাগারের সেলগুলির ছবিও প্রকাশিত হয়েছিল, যেগুলি সক্রিয় ডিউটি সামরিক অফিসারদের দ্বারা সরবরাহ করা হয়েছিল বলে সংবাদ সাইটটি দাবি করেছিলেন। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো আটক কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ করতেন। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, সংক্ষেপে ডিজিএফআই, হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। এনএসআই ও বিশেষ শাখার সাথে এই সংস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালাতে বিশেষ ভূমিকা রাখে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর উপর বিদেশি গোয়েন্দা তথ্য সরবরাহ করে। জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলটার বাংলাদেশে 4 দিনের সফরের প্রাক্কালে নেত্র নিউজের প্রতিবেদনটি এসেছিল, যেখানে তিনি রাষ্ট্র অনুমোদিত গুমের ব্যাপক অভিযোগ নিয়ে ঢাকায় বেশ কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করেছিলেন। 17ই আগস্ট একটি প্রস্থান প্রেস কনফারেন্সে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেছিলেন যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় প্রকার বল প্রয়োগকৃত অন্তর্ধানের চলমান উদ্বেগজনক অভিযোগ রয়েছে। সেই সাথে যথাযথ প্রক্রিয়া এবং বিচারিক সুরক্ষার অভাব সম্পর্কে উদ্বেগ রয়েছে এবং তাগিদ দেওয়া হয়েছিল সরকার যাতে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগের একটি নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত প্রতিষ্ঠা করেন। হিউম্যান রাইটস ওয়াচ এর মীনাক্ষী গাঙ্গুলি একটি বিবৃতিতে বলপূর্বক গুমের জন্য অপরাধীদের দায়ী করে বাংলাদেশ সরকারকে জবাবদিহিতার দিকে প্রথম পদক্ষেপ নিতে আহ্বান জানান। বাংলাদেশ সরকারি কর্মকর্তারা আয়নাঘর সম্পর্কিত দাবিগুলিকে মিথ্যা এবং বানোয়াট বলে উড়িয়ে দিয়েছিলেন। মায়ার ডাক বলপূর্বক গুমের শিকার পরিবারের একটি প্ল্যাটফর্ম। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলটার তার সফরের সময় বলপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের অভিযোগের একটি নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্তের আহ্বানের সমর্থনে একটি সমাবেশ আয়োজন করেছিলেন। এর আহ্বায়ক সানজিদা ইসলাম একটি গোপন আটক কেন্দ্র প্রতিষ্ঠার অভিযোগে ডিজিএফআই এর সমালোচনা করেছিলেন এবং আটকদের অবিলম্বে মুক্তির দাবিও জানিয়েছিলেন। আমার নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান, বীর প্রতীক। সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছিলাম, তারপর বরখাস্ত। এবং আমাকে আয়না করে নিয়ে এসে রেখেছে এবং প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে। আমাকে গুম করে রাখা হয় এখানে।